গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস পেন্সিল লেখা পড়ি। পড়ছি এর ৪র্থ পর্ব। ঝুমুর আজ স্কুলে যায়নি। বিকেল ৩টায় সে আপাকে সঙ্গে নিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করবে। সে সকাল থেকে অস্বস্তি নিয়ে ঘুরছে। সেন্ট্রাল জেলের গেটে ভিড় করে দাঁড়িয়ে থাকতে তার কুৎসিত লাগে। চারপাশে থাকে গাদাগাদি ভিড়। দর্শনার্থীর চেয়ে বাইরের লোক বেশি। এরা এমন ভঙ্গিতে তাকায় যেন যারা দেখা করতে এসেছে তারাও অপরাধী। সবচেয়ে খারাপ লাগে যখন তারা গরাদ ধরে অপেক্ষা করতে থাকে এবং কয়েদির পোশাক পরা রফিক হাসি মুখে উপস্থিত হয়। পায়ে লোহার বালা। সেই বালা থেকে ঝনঝন শব্দ হয়। একটা বালা থেকে এমন শব্দ হয় কেন ঝুমুর জানে না। ভাইয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। প্রশ্নটা হাস্যকর হবে ভেবে কখনো জিজ্ঞেস করা হয় না। প্রতিবারই রফিককে অন্যরকম লাগে। শেষবার দেখা করতে গিয়ে ঝুমুর একটা ধাক্কা খেল। রফিকের মুখ ভর্তি দাড়ি। দেখে মনে হয় মাদ্রাসার বাচ্চা মাওলানা। আজ গিয়ে কি দেখবে কে জানে। ঝুমুরের যেতে ইচ্ছা করছে না, তবু সে যাবে। সে না গেলে আপাকে একা একা যেতে হবে। বেচারি সবকিছু একা করবে তা কি হয়? মা কখনো যাবে না। ২ বছরে একবারও যায়নি। মাসে একটা চিঠি লেখা যায়, সেই চিঠিও লিখবে না। শাহেদা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিলেন। ঝুমুর এসে তার পাশে বসল। শাহেদা বললেন, কি হয়েছে? ঝুমুর বলল, জ্বর জ্বর লাগছে মা। শুয়ে থাক। ঝুমুর ছোট্ট নিঃশ্বাস ফেলল। তার ধারণা পৃথিবীর সব মা জ্বর জ্বর লাগছে এই বাক্যটা শোনার পর সন্তানের কপালে হাত দিয়ে জ্বর দেখবে। শুধু তার মা শুকনো গলায় বলবে, শুয়ে থাক। ভাইয়ার জন্যে কিছু রেঁধে টেতে দেবে? কি রাঁধব? পায়েস বা এই জাতীয় কিছু। সবাই খাবার টাবার নিয়ে যায়, আমরা শুধু চাই খালি হাতে। তোদের কিছু নিতে ইচ্ছে হলে নিজেরা রেঁধে নিয়ে যা। ঝুমুর আর কিছু বলল না। তবে সে উঠে গেল না, মার পাশে বসে রইল। ঘরে তারা দুজন ছাড়া আর কেউ নেই। আপা শুটিংয়ে গেছে, সে বাসায় ফিরবে না। এফডিসির গেট থেকে আপাকে তুলে নিতে হবে। জয়দেবপুর থেকে তাকে একা একা যেতে হবে এফডিসি। এটাও তার জন্য বিরাট সমস্যা। তার সাহস একেবারেই নেই। স্কুল থেকে সে বাসায়ও একা একা আসতে পারে না। তার এক বান্ধবীর সঙ্গে আসে। সেই বান্ধবী তাকে তাদের বাসার গেট পর্যন্ত দিয়ে তারপর তার বাসায় যায়। আজ একা একা এফডিসি পর্যন্ত কি করে যাবে কে জানে। যাওয়া অবশ্য খুব সোজা। ফার্মগেটে বাস থেকে নেমে একটা রিকশা নিতে হবে। ৫ টাকা নেবে রিকশা ভাড়া। আপা কখনো রিকশা নেয় না। বাস থেকে নেমে সে হেঁটে হেঁটে যায়। তার পক্ষে সব সম্ভব। তাকে উপায় না থাকলেও ৫ টাকা খরচ করতে হবে। মা। একা একা এফডিসির গেট পর্যন্ত যাব কিভাবে? মিতু যেভাবে যায় তুই সেভাবে যাবি। তোর জন্য চৌকিদার পাবো কোথায়? মুবিন ভাইকে বলবো আমাকে পৌঁছে দিতে? না, অসুবিধা তো কিছু নেই। ওনার যদি কাজ না থাকে। তোর যাবার দরকার নেই, তোর আপা একাই যাবে। মুবিন ভাইকে তুমি এত অপছন্দ করো কেন? পছন্দ অপছন্দের ব্যাপার না। শুধু শুধু বাইরের একটা মানুষকে বিরক্ত করবি কেন? উনি বাইরের মানুষ না। ২ দিন পর বিয়ে হচ্ছে আপার সঙ্গে। যখন হবে তখন দেখা যাবে। ঝুমুরকে রান্নাঘরে রেখে তিনি উঠে গেলেন। বালতিতে কাপড় ভেজানো আছে, কাপড় ধুবেন। ঝুমুর একা একা বসে রইল। তার এখন ইচ্ছা করছে কল ঘরে মার পাশে গিয়ে বসতে। সে একা একা বেশিক্ষণ থাকতে পারে না। হঠাৎ ঝুমুরের মনে হল, তার যখন বিয়ে হবে তখন তার স্বামী বেচারা খুব ঝামেলায় পড়বে। সারাক্ষণ সে স্বামীর সঙ্গে থাকবে। কে জানে, সে হয়তো অফিসেও চলে যাবে। স্বামী কাজ করছে, সে তার সামনের চেয়ারে চুপচাপ বসে আছে। ঝুমুরের এইসব ভাবতে খুব লজ্জা লাগছে, আবার না ভেবেও পারছে না। ইদানিং সে এইসব ব্যাপার নিয়ে খুব ভাবে। সে যখন একা থাকে শুধু যে তখন ভাবে তা না, যখন অনেকের সঙ্গে থাকে তখনও ভাবে। সবচেয়ে বেশি ভাবে ক্লাসে। আপা অঙ্ক করাচ্ছেন, সবাই বোর্ড থেকে অঙ্ক টুকছে, আর সে ভাবছে অন্য কিছু। সেই অন্য কিছু মানে খারাপ কিছু না, আবার খারাপও। যেমন আপা যখন অঙ্ক করাচ্ছিলেন তখন সে ভাবছে না, পরিষ্কার চোখের সামনে দেখছে। লাল রঙের একটা গাড়ি স্কুলে ঢুকল। গাড়ি থেকে একজন নামল। তার পরনে ধপধপে সাদা প্যান্ট, গায়ে চকলেট রঙের হাওয়াই শার্ট। শার্টের রংটা কটকট করে চোখে লাগছে। তাকে দেখেই সে বের হয়ে আসছে।
অঙ্ক আপা কঠিন গলায় বললেন, আই ঝুমুর, কোথায় যাচ্ছ? সে লজ্জিত গলায় বলল, আমার হাজবেন্ড আমাকে নিতে এসেছে আপা। ও আচ্ছা, যাও। তুমি কিন্তু খুব ক্লাস মিস দিচ্ছ। না গেলেও খুব রাগ করবে। আচ্ছা যাও, ওনাকে বলবে স্ত্রীর পড়াশোনার দিকে লক্ষ্য রাখতে হবে, শুধু সঙ্গে নিয়ে ঘুরলে হবে না। জি আপা, বলব। সে বের হয়ে হন হন করে গাড়ির দিকে এগুল। তারপর বিরক্ত গলায় বলল, আচ্ছা, তোমাকে কতবার না বলেছি চকলেট কালারের এই শার্টটা পরবে না, তারপরেও পরেছ। হাতের কাছে পেয়েছি, পরে চলে এসেছি। তুমি এই শার্ট গায়ে দিয়ে থাকলে আমি কোথাও যাব না। তাহলে শার্ট খুলে ফেলি, শার্টের নিচে স্যান্ডো গেঞ্জি আছে, স্যান্ডো গেঞ্জি পরা থাকলে যাবে। আবার ঠাট্টা করছ? ঝুমুরের চোখে পানি এসে গেছে। সে সবার ঠাট্টা সহ্য করতে পারে, এই মানুষটার ঠাট্টা সহ্য করতে পারে না। ঝুমুরের চোখে পানি দেখে সে লজ্জিত ভঙ্গিতে এসে তার হাত ধরল। ঝুমুর ঝটকা মেরে সেই হাত সরিয়ে দিয়ে কঠিন গলায় বলল, ছি, এইভাবে হাত ধরলে? ক্লাসের সব মেয়েরা তাকিয়ে আছে, আপারা দেখছে। দেখুক, তুমি কাঁদবে কেন? আমি 100 বার কাঁদব, আমিও 100 বার হাত ধরব। এইসব ভাবতে ঝুমুরের এত ভালো লাগে, যা ভাবা হয় সত্যিকার জীবনে তা কখনো ঘটে না। ঝুমুরের নিশ্চিত ধারণা তার বিয়েই হবে না, আর হলেও পানের দোকানদার টাইপ কারো সঙ্গে হবে, যার গায়ে সবসময় ঘাম আর কড়া সিগারেটের গন্ধ থাকবে। দুপুরে ঝুমুর কিছু খেতে পারল না। তাকে একা একা ঢাকা যেতে হবে, এই টেনশনেই তার মুখে কিছু ভালো লাগছে না, কেমন যেন গা গুলাচ্ছে। ঝুমুর বলল, মা, তুমি আমাকে বাসে তুলে দিয়ে আসো। সাহেদা শান্ত গলায় বললেন, কোথাও তুলে দিতে পারবো না, তুই নিজে নিজে বাস খুঁজে বের করবি, নিজে নিজে উঠবি। আচ্ছা, ভাইয়াকে কিছু বলতে হবে? না। আপাকে কিছু বলতে হবে? ঘরে চা নাই, চিনি নাই। চা চিনি ছাড়া আর সব আছে? সাহেদা জবাব দিলেন না। আমি কি এই কামিজটা পরেই যাব? তোর যা ইচ্ছা পর। কামিজটা যা নোংরা হয়ে আছে, আপার একটা শাড়ি পরে ফেলব মা। সাহেদা জবাব দিলেন না। কথাবার্তা তিনি এমনিতেই কম বলেন, যত দিন যাচ্ছে কথাবার্তা আরও কমিয়ে দিচ্ছেন। ঝুমুর ঘর থেকে বের হয়ে অসীম সাহসী এক কাণ্ড করল। মবিনের মেসে যাবার জন্যে একটা রিকশা ঠিক করে ফেলল। কাজটা অসীম সাহসিক এই কারণে যে মবিনকে যদি না পাওয়া যায় তাহলে সে ঘোরতর সমস্যায় পড়বে, টাকায় টান পড়ে যাবে। ফার্মগেট থেকে নেমে এফডিসি যেতে হবে হেঁটে হেঁটে। সে চীনে যেতে পারবে কিনা তাও এক সমস্যা। বাইরে একা বেরোলেই তার শুধু সমস্যা হয়, হয়তো স্যান্ডেলের স্ট্র্যাপ ছিঁড়ে যাবে, তাকে যেতে হবে স্যান্ডেল হাতে নিয়ে। তার চেয়ে বড় সমস্যাও হতে পারে, হয়তো ইতিমধ্যে মবিন ভাই তার ঘর বদলেছেন। সে দর্জির দোকানে সিঁড়ি বেয়ে উঠে দরজায় নক করল। দরজা খুলল। দেখা গেল ভয়ঙ্কর দর্শন কয়েকজন চৌকিতে বসে তাস খেলছে, সবার সামনে মদের গ্লাস। ঝুমুর কাঁদো কাঁদো গলায় বলল, মুবিন ভাই কি এখানে থাকেন না? একজন চাপা গলায় উত্তর দিল, জি না কুকুমনি, উনি থাকেন না। তাতে কি হয়েছে, আমরা তো থাকি। সেই লোকটা তারপর মাথা ঘুরিয়ে কোনায় বসে থাকা এক লোককে বলল, হয় যা তো, মেয়েটাকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দে, মুখে রুমাল গুজে দে, নয়তো চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। ঝুমুর দরজার কড়া নাড়ল ভয়ে কাঁপতে কাঁপতে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মবিন বলল, ঝুমুর, তুমি? ব্যাপার কি? আমি ঢাকা যাব মবিন ভাই। ঢাকা যাবে অতি উত্তম কথা, এটা তো ঢাকা যাবার দোতলা বাস না যে তুমি দোতলায় উঠে এলে। আপনি আমাকে ঢাকার বাসে তুলে দেবেন? অতি উত্তম, তুলে দেওয়া হবে। শুধু তুলে দিলে হবে না, আপনাকে আমার সঙ্গে এফডিসির গেট পর্যন্ত যেতে হবে। ব্যাপার কি? আজ ভাইয়ার সঙ্গে দেখা করার ডেট। আপা আমাকে বলেছে 2:30টার মধ্যে এফডিসির গেটে থাকতে। একা একা আমি কোথাও যাই না, তবু। কোনো সমস্যা নেই, তোমাকে একা একা যেতে হবে না। আপনি কিন্তু আমাকে নামিয়ে দিয়েই চলে যাবেন, এবং আপনি যে আমাকে নামিয়ে দিয়ে গেছেন সেটা আপাকে বলবেন না। এত গোপনীয়তা কেন? আপাকে বললেই আপার কাছ থেকে মা জানবে, মা খুব রাগ করবে। এক্ষেত্রে গোপনীয়তাই শ্রেয়। 2:30টার সময় পৌঁছতে হবে? হুম। তাহলে বসো কিছুক্ষণ, আমি ভাত খেয়ে নিই। আচ্ছা। তুমি খেয়ে এসেছ? হুম। আমার সঙ্গে চারটা খাবে? খেতে পারি। আমি কি আপনার বিছানায় পা তুলে বসব মবিন ভাই?
অবশ্যই বসবে। আপনার ঘরে ঢুকলেই কেমন শান্তি শান্তি ভাব হয়, কেন বলুন তো মবিন ভাই? ঘরটা ফাঁকা তো, কোনো আসবাব নেই। একটা চৌকি, একটা চেয়ার, চৌকিতে শীতল পাটি বিছানো। শীতল পাটি মানেই শান্তি, ফাঁকা ঘর মানেই শান্তি। এই জন্যে আমার ঘরে পা দিলেই শান্তি শান্তি ভাব হয়। আপনি কি আপার সঙ্গেও এরকম করে কথা বলেন, না আপার সঙ্গে অন্যরকম করে কথা বলেন? এরকম করেই কথা বলি। সে কি আপনার কথা শুনে খুশি হয়? জিজ্ঞেস করিনি কখনো। জিজ্ঞেস করতে হবে? মুখ দেখেই তো বোঝা যায়। আমি তোমার আপার মুখ দেখে কিছু বুঝতে পারি না। আমিও পারি না। মবিন খবরের কাগজ বিছাচ্ছে, টিফিন ক্যারিয়ারের বাটি বের করছে। ঝুমুর বলল, আমাকে কি আজ একটু অন্যরকম লাগছে না? লাগছে। কেন অন্যরকম লাগছে বলুন তো? শাড়ি পরেছ, ওই জন্যই অন্যরকম লাগছে। ও, আপনি তাহলে লক্ষ্য করেছেন? আমি ভাবলাম বোধহয় লক্ষ্য করেননি। লক্ষ্য করব না কেন? করেছি। যারা দিনরাত বই পড়ে তারা বই ছাড়া অন্য কিছুই লক্ষ্য করে না। আমি করি। ঝুমুর বাসায় কিছু খেতে পারেনি, এখানে একগাদা ভাত খেয়ে ফেলল। হাসি মুখে বলল, মবিন ভাই, ঘুমে এখন আমার চোখ জড়িয়ে আসছে। আপনার শীতল পাটিতে ঘুমোতে নিশ্চয়ই খুব আরাম। আমার তো আরামই লাগে। আমি একদিন স্কুল ফাঁকি দিয়ে আপনার শীতল পাটিতে এসে আরাম করে ঘুমোব। বাসায় আরাম করে ঘুমোতে পারো না? না, এইটুকু একটা বিছানা, আপা আর আমি দুজন ঘুমাই, খুব চাপাচাপি হয়। মার বিছানাটা বড়, কিন্তু মার সঙ্গে ঘুমোতে ইচ্ছা করে না। মার রাতে ঘুম হয় না তো, সারা রাত এপাশ ওপাশ করে, মাঝে মাঝে কাঁদে। তার গায়ের সঙ্গে গা লাগলে কি করে জানেন? ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঝুমুর, চলো ওঠা যাক, এখন রওনা না হলে 2:30টার সময় পৌঁছাতে পারবে না। ঝুমুর অনিচ্ছার সঙ্গে উঠল। মবিন ভাইয়ের সঙ্গে কথা বলতে তার সব সময় ভালো লাগে, আজ অন্য দিনের চেয়েও ভালো লাগছে। মবিন ভাই, আপনাদের বিয়ে কবে হবে? বুঝতে পারছি না, চাকরি বাকরি ছাড়া বিয়ে করা ঠিক হবে না। চাকরির আশায় বসে থাকলে আপনার আর বিয়ে হবে না। তোমার ধারণা আমার চাকরি বাকরি হবে না? ভুল ধারণা। আমি বিরাট একটা চাকরি পাব, চা বাগানের ম্যানেজার। বাংলো টাইপ একটা বাড়ি থাকবে, মালি থাকবে, সুইপার থাকবে, চা বাগানে ঘোরার জন্য ল্যান্ড রোভার জিপ থাকবে। বিকেলে আমাদের অফিসার্স ক্লাবে গিয়ে হাফ প্যান্ট আর টি শার্ট পরে লন টেনিস খেলব। জ্যোৎস্না রাতে বাংলোর বারান্দায় আমি আর তোমার আপা রকিং চেয়ারে বসে চুকচুক করে শেরি খাব এবং জ্যোৎস্না দেখব। শেরিটা কি, মদ? মদ বলবে না, মদ বললে মনে হয় ধেনো মদ। শেরি হল মিষ্টি মিষ্টি এক ধরনের পানীয়, যার অল্প খানিকটা পেটে গেলে জ্যোৎস্না অনেক সুন্দর মনে হয়, বেঁচে থাকতে ইচ্ছা করে। শেরি যারা খায় না তাদের বেঁচে থাকতে ইচ্ছা করে না? বেঁচে থাকার মধ্যে পার্থক্য আছে, সব বেঁচে থাকা একরকম না। ঝুমুর ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এইসব চাকরি আপনাকে মানাবে না মবিন ভাই। আপনি যা আছেন তাই আপনাকে মানাচ্ছে। ছোট্ট সুন্দর একটা ঘর, পাটি বিছানো চৌকি, বাহ। মবিন হো হো করে হেসে ফেলল। ঝুমুর অপ্রস্তুত হয়ে বলল, হাসলেন কেন? আছে একটা কারণ, তোমাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলতে না চাইলে বলবেন না, শুধু একটা সত্যি কথা বলুন। আমাকে খুশি করার জন্য মিথ্যা বলতে পারবেন না। আচ্ছা যাও, সত্যি কথাই বলবো। শাড়ি পরায় আমাকে কি খুব সুন্দর লাগছে? যে সুন্দর সে যাই পড়ুক তাই সুন্দর লাগবে। আমি কি সুন্দর মবিন ভাই? অবশ্যই সুন্দর। আপা বেশি সুন্দর না আমি? সত্যি কথা বলতে হবে কিন্তু। দুজনের সৌন্দর্য দুরকম, কোনো দুজন রূপবতী মেয়ের ভেতর তুলনা চলে না। এক একজনের সৌন্দর্য এক এক রকম, কেউ নদীর মতো, কেউ অরণ্যের মতো, আবার কেউ আকাশের মতো। আমি কিসের মতো? ঝর্ণার মতো। আর আপা? সে অরণ্যের মতো। অরণ্য বেশি সুন্দর না ঝর্ণা? কারো কারো কাছে অরণ্য সুন্দর, কারো কাছে ঝর্ণা। ঝুমুর অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আপনার কাছে অরণ্য সুন্দর, তাই না? এই জন্যেই চা বাগানের চাকরি আপনার এত পছন্দ, ঠিক না? মবিন জবাব দিল না। সে একটু অস্বস্তির সঙ্গে শাড়ি পরা মেয়েটির দিকে তাকাল। ঝুমুর ঠিক 2:30টার সময় এফডিসির গেটে এসেছে। তখন থেকেই সে অপেক্ষা করছে। আপার বেরুবার নাম নেই। গেটের কাছে দাঁড়িয়ে থাকা খুব অস্বস্তিকর। একগাদার লোক দাঁড়িয়ে আছে। কোনো একটা গাড়ি এফডিসির ভেতরে ঢুকলেই সবাই হুমড়ি খেয়ে পড়ছে,
নায়ক নায়িকা কাউকে এক ঝলক দেখা যায় কিনা। কাউকে দেখা যাচ্ছে না। নায়ক নায়িকারা আসছে পর্দা ঢাকা গাড়িতে। অনেকের গাড়ির কাচ টিন্টেড, বাইরে থেকে কিছু দেখা যায় না। একগাদা মানুষের ভেতর ঝুমুর একাই মেয়ে। সে একটু দূরে দাঁড়িয়ে আছে। একজন এসে জিজ্ঞেস করল সে এফডিসির ভেতরে ঢুকতে চায় কিনা। ঝুমুর ভীত গলায় বলল, না। ভিতরে যাইতে চাইলে সমস্যা নাই, নিয়ে যাব। জি না, আমি যাব না। লোকটা তবু তাকে ছাড়ছে না। তার আশেপাশেই আছে। ভদ্রলোকের মতো চেহারা, কিন্তু মতলববাজ তা বোঝাই যাচ্ছে। নয়তো ঝুমুরকে এফডিসির ভেতর নিয়ে যাবার ব্যাপারে তার এত আগ্রহ হবে কেন? সময় কতক্ষণ গেছে ঝুমুর বুঝতে পারছে না। তার সঙ্গে ঘড়ি নেই। লোকটাকে অবশ্যই জিজ্ঞেস করা যায়, তার হাতে বাহারি ঘড়ি। আচ্ছা, আপা কোনো কারণে বাসায় চলে যায়নি তো? যদি চলে গিয়ে থাকে তাহলে তো সে ভয়ঙ্কর বিপদে পড়বে। একা একা ফিরতে হবে জয়দেবপুর। এই বদলোক নিশ্চয়ই তার পেছন পেছন যাবে। ঝুমুর। ঝুমুর চমকে তাকাল। মিতু বের হয়েছে। তার মুখে মেকআপ, ঠোঁট টকটকে লাল। তাড়াতাড়ি আসার জন্যে মেকআপ তোলারও সময় পায়নি। তুই কি অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস? তোমার শাড়ি পরে চলে এসেছি। রাগ করনি তো? না, শুধু শুধু রাগ করব কেন? চল যাই, আয় একটা রিক্সা নিয়ে নি। একা একা আসতে ভয় লাগেনি তো? হুম। বাহ, তোর তো সাহস বেড়েছে। কিছুক্ষণ হাঁটতে পারবি ঝুমুর? পারব। তাহলে আয় একটু হাঁটি। বাংলা মোটর পর্যন্ত গেলে টেম্পো পাওয়া যাবে। তুমি ঢাকা শহরের সব রাস্তাঘাট চেনো, তাই না? মোটামুটি চিনি। আপা, বাসায় চিনি নাই, চা নাই। মিতু ছোট্ট নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাস ফেলা দেখে ঝুমুর নিশ্চিত বুঝল আপার কাছে কোনো টাকা পয়সা নেই। তোর কি হাঁটতে কষ্ট হচ্ছে ঝুমুর? হুম। হাঁটা স্বাস্থ্যের জন্যও ভালো। তুমি তো আর স্বাস্থ্য ভালো রাখার জন্য হাঁটছ না, দায়ে পড়ে হাঁটছ। গাড়ি থাকলে তুমি কি আর স্বাস্থ্য রক্ষার জন্য হাঁটতে? তাও ঠিক। আপা, আজ খুব ভোরবেলা বাড়িওয়ালা এসেছিল, 2টা পেঁপে নিয়ে। তার বাগানের পেঁপে। মার সঙ্গে কথা বলল। বাড়ি ছেড়ে দিতে বলল। বেশি ভাড়ার ভাড়াটের কাছে ভাড়া দেবে? তা বলল না, তার নিজের জন্যই বাড়ি দরকার। সংসার বড় হয়েছে, ছোট ছেলে হুট করে বিয়ে করে ফেলেছে, এইসব কথা। মা কি বলল? মা কিছুই বলেনি, শুধু শুনেছে। হাঁটতে কষ্ট হচ্ছে ঝুমুর? না, এই তো এসে পড়েছি। আমরা কি সত্যি সত্যি টেম্পোতে করে একদল পুরুষের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে যাব? আমার তো ভাবতেই বমি আসছে। তোকে এক কোনায় বসিয়ে দেব। তোর আর কারোর সঙ্গে গা ঘেঁষে যেতে হবে না। তোমার তো যেতে হবে। আমার এসব গা শোয়া হয়ে গেছে। আমাদের মতো খারাপ অবস্থায় বোধহয় কেউ নেই, তাই না আপা? থাকবে না কেন? আমাদের চেয়েও অনেক খারাপ অবস্থায় লোক আছে। আমার পরিচিত এক মেয়ে আছে, ওর নাম টেপি। ছবিতে ছোটখাটো রোল করে। বিরাট সংসার তাকে একা টানতে হয়। ছবির পয়সায় তো হয় না, কিছু জঘন্য কাজ তাকে করতে হয়। জঘন্য কাজটা কি? মিতু জবাব দিল না। টেম্পো স্ট্যান্ড চলে এসেছে। সে বোনের হাত ধরে খালি টেম্পো খুঁজছে। সবার আগে উঠলে ঝুমুরকে কোনার দিকে নিরাপদ জায়গায় বসাতে পারবে। রফিক 2 বোনকে দেখে হাসল। গতবার তার মুখ ভর্তি দাড়ি ছিল, এখন নেই। মাথার চুলও ছোট ছোট করে কাটা। তার গায়ের রং ধপধপে ফর্সা, লম্বা হালকা পাতলা শরীর। জেলের বাইরে সাধারণ কোনো পোশাক পরিয়ে দিলেও তাকে দেখে সবাই বলবে, বাহ, ছেলেটা সুন্দর তো। আজ তাকে মোটেই সুন্দর লাগছে না। তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে, ঠোঁট ফ্যাকাশে, ঠোঁটের দুকোনায় ঘায়ের মতো হয়েছে। ঝুমুর কাপা গলায় বলল, কেমন আছো ভাইয়া? রফিক মাথা নাড়ল, কিছু বলল না। তার স্বভাবও শাহেদার মতো, সেও কথা কম বলে। ভাইয়া, তোমার কি শরীর খারাপ? একটু খারাপ। কি হয়েছে? রাতে ঘুম হয় না। মিতু বলল, তোমাদের জেলে ডাক্তার নেই? আছে, ডাক্তার হাসপাতাল সবই আছে। ঘুম হচ্ছে না সেটা তাহলে ডাক্তারকে বলো। কতদিন ধরে ঘুম হচ্ছে না? রফিক প্রশ্নের জবাব না দিয়ে আগ্রহের সঙ্গে বলল, মার শরীর কেমন? ভালো। আমাকে দেখার জন্য আসতে চায় না? না। এমনিতে শরীর ভালো? তোরা চলে যা, আর কি, দেখা তো হলো। মিতু বলল, ভাইয়া,
তোমার শরীর কিন্তু খুবই খারাপ করেছে। তুমি ডাক্তারকে তোমার অসুখের কথা বলো। বলবো। ভাইয়া, তোমার জন্য 200 টাকা এনেছি। জেলগেটের জমাদার মোসাদ্দেক আলীর কাছে দিয়েছি। তোমার কাছে পৌঁছবে তো? অর্ধেক পৌঁছবে। আর তোমার জন্য 1 প্যাকেট সিগারেট এনেছি। সঙ্গে ম্যাচ আছে? হ্যাঁ, দে তাহলে একটা খাই। রফিক সিগারেট ধরালো, নীরবে টানছে। ঝুমুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার অনেক কিছু বলতে ইচ্ছা করছে, বলতে পারছে না। সে কোনো মতে বলল, জেলখানায় থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না ভাইয়া? রফিক সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, না, কষ্ট আর কি। মানুষ খুন করে জেলে আছি, ঠিকই তো আছে। অনেকে কোনো অপরাধ না করে খুনের দায়ে যাবজ্জীবন জেল খাটছে। কষ্ট তাদের। তোরা চলে যা। মাকে একবার ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসিস। উনার বয়স হয়েছে। হুট করে কোন দিন মরে যাবেন, আর দেখা হবে না। মিতু বলল, পরের বার যখন আসি নিয়ে আসব। ভাইয়া, আমরা এখন যাই। আচ্ছা যা। ঝুমুর 6 মাসে এত বড় হয়ে গেল কিভাবে? ঝুমুর লজ্জিত ভঙ্গিতে বলল, আমি বেশি বড় হইনি ভাইয়া, শাড়ি পরেছি, এই জন্যে বড় লাগছে। মা যদি আমার কথা জানতে চায় তাহলে বলিস, আমি ভালোই আছি। রাতে ঘুম হচ্ছে না, এসব বলার দরকার নেই। ফেরার পথে তারা মোটামুটি ফাঁকা বাস পেয়ে গেল। ঝুমুর জানলার পাশে বসেছে, একটু পরপর চোখ মুছছে। ভাইয়াকে দেখে ফেরার পথে সবসময় সে এরকম কাঁদে। প্রতিবারই ভাবে সে মার মতো হয়ে যাবে। কখনো দেখতে যাবে না, কখনো না। আজমল তরফদার মোবারক হোসেনের চেক ক্ষীণ সন্দেহ নিয়ে ব্যাংকে জমা দিয়েছিলেন। তার মনে হয়েছিল চেক ক্যাশ হবে না। বড়লোকদের নানান খেয়াল হঠাৎ মাথায় চাপে, আবার হঠাৎই মিলিয়ে যায়। হঠাৎ উদয় হওয়ার শখ হঠাৎ মেটাই স্বাভাবিক। চেক দেবার পরপরই হয়তো ওনার শখ মিটে গেছে। উনি ব্যাংকে টেলিফোন করে বলে দিয়েছেন, এত নম্বরের চেক ক্যাশ করবেন না। বড় চেকের সঙ্গে চিঠি দিতে হয়। ব্যাংক ম্যানেজার চিঠি না পেলে চেক ক্যাশ করেন না। অনেকে আবার আরেক কাঠি সরাস, কারেন্ট অ্যাকাউন্টে চেক না কেটে সেভিংস অ্যাকাউন্টে কাটে। আজমল তরফদার এইসব জটিলতার সঙ্গে পরিচিত বলেই খানিকটা হলেও সন্দেহ নিয়ে তিনি ছিলেন। 3 দিনের ভেতরে চেক ক্যাশ হবার কথা। তারপরেও তিনি 7 দিন সময় দিলেন। 7 দিন পর ব্যাংকে টেলিফোন করে জানলেন চেক ক্যাশ হয়েছে। তিনি তার পরপরই মোবারক সাহেবকে টেলিফোন করলেন। ছবি নিয়ে কথাবার্তা বলা দরকার। সামান্য বিয়ের মতো ব্যাপারে 1 লাখ কথা খরচ হয়, আর এ হল ছবি। 20টা বিয়ে একসঙ্গে হবার মতো যন্ত্রণা। এখানে কথা বলতে হবে খুব কম করে হলেও 20 লাখ। টেলিফোন ধরলেন মোবারক সাহেবের পিএ। তিনি জানালেন, স্যার ব্যস্ত আছেন, কথা বলবেন না। আজমল তরফদার বললেন, আপনি কি আমার নাম বলেছেন? বলেছেন যে ফিল্ম ডাইরেক্টর আজমল তরফদার, আমি স্যারের জন্য ছবি বানাচ্ছি। জি, আপনার নাম এবং পরিচয় বলা হয়েছে। আমি কি পরে টেলিফোন করব? করতে পারেন, তবে স্যার কথা বলবেন বলে মনে হয় না। আমার সঙ্গে কথা বলবেন না এরকম মনে হবার কারণ কি? কারণ স্যার বলেছেন ছবি নিয়ে যা কথা বলার তা বলা হয়েছে, নতুন কিছু বলার নেই। আমার টেলিফোন নাম্বারটা রাখুন, যদি স্যার কথা বলতে চান। দিন, টেলিফোন নাম্বার দিন। আজমল তরফদার টেলিফোন নাম্বার দিয়েছেন। কেউ সে নাম্বারে টেলিফোন করেনি। ছবি তৈরি কোনো সহজ ব্যাপার তো না। স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে স্ক্রিপ্ট লেখাতে হবে, তাকে টাকা দিতে হবে, আর্টিস্ট ঠিক করতে হবে, তাদের শিডিউল নিতে হবে, এফডিসিতে 4 লাখ টাকার মতো জমা দিতে হবে। এই কাজগুলো করবে কে? আজমল তরফদার আবার টেলিফোন করলেন। পিয়ে ধরল। আমি ফিল্ম ডাইরেক্টর আজমল তরফদার। কথা শেষ করার আগেই পিয়ে বলল, স্যার ব্যস্ত আছেন, কথা বলতে পারবেন না। আজমল তরফদার বিরক্ত গলায় বললেন, কথা তো আমাকে বলতেই হবে। গল্প লাগবে, চিত্রনাট্য লাগবে, গান লাগবে, এর প্রতিটির জন্যে। আমি যতদূর জানি এইসব দায়িত্ব আপনাকেই পালন করতে বলা হয়েছে। ভাই সাহেব, দায়িত্ব তো পালন করব, কিন্তু এর প্রতিটির জন্য টাকা লাগবে। টাকা দেবে কে? টাকা স্যারের অফিস দেবে, স্যার তো দেবেন না। আপনি অফিসে চলে আসুন, কোন খাতে কত দরকার বলুন, ভাউচারে সই করে টাকা নিয়ে যান। কখন আসব? অফিস টাইমে আসবেন। অফিস টাইম কখন? সকাল 10টা থেকে 4টা। এখন বাজছে 3টা, এখন আসতে পারি? অবশ্যই পারেন। আজমল তরফদার তৎক্ষণাৎ অফিসে চলে গেলেন। তার ধারণা ছিল তিনি নিতান্তই বিশৃঙ্খল অবস্থায় পড়বেন।
এই টেবিল থেকে ওই টেবিলে যেতে হবে। ম্যানেজার টাইপের একজন শেষ পর্যায়ে শুকনো মুখে বলবে, আপনার কি ডিমান্ড? একটা কাগজে লিখে দিয়ে যান, আমরা ইনকোয়ারি করি, সপ্তাহখানেক পরে এসে খোঁজ নেবেন। বাস্তবে তিনি সম্পূর্ণ অন্য ব্যাপার দেখলেন। ছবির কাগজপত্র এবং টাকা পয়সার ব্যাপারে দেখাশোনার জন্যে আলাদা একজন লোক রাখা হয়েছে। তার নাম বিমলচন্দ্র হাওলাদার। বাচ্চা ছেলে, কিন্তু মনে হচ্ছে কাজকর্মে খুব শিয়ানা। আজমল তরফদার ঘরে ঢুকতেই সে তাকে অত্যন্ত যত্ন করে বসাল। কফি খাবেন না চা খাবেন জানার জন্যে ব্যস্ত হয়ে পড়ল। বিমল হাসি মুখে বলল, ছবির কাজ কি সম্ভব শুরু হচ্ছে? হ্যাঁ, হবে। তবে ছবি তো আর স্প্রিংয়ের খেলনা না যে চাবি দিলেই চলবে। গল্প, চিত্রনাট্য এগুলো লেখাতে হবে না। এগুলো লেখাতে হবে না? স্যার, অবশ্যই হবে। এই জন্যে টাকা লাগবে না? চেক বই তো স্যার আমার কাছে। আপনি বলবেন, আমি চেক লিখব। আপনি যেদিন বলবেন আপনার সঙ্গে যাব, আর্টিস্টদের বাসায় চেক পৌঁছে দেব। স্যার, এখন বলুন কি খাবেন? কফি দিতে বলি? বলুন। আমাকে তুমি করে বলুন স্যার। এফডিসিতে টাকা জমা দিতে হবে। পি টাইপ ছবির জন্যে 4.5 লাখ টাকা জমা দিতে হয়। ওই টাকাটা স্যার জমা দেওয়া হয়েছে। বলো কি? শুটিং শিডিউলও স্যার নেওয়া আছে। আজমল তরফদার বিস্মিত হলেন। বিমলচন্দ্র তার দিকে ঝুঁকে এসে বলল, স্যার, আমাদের অফিস হলো 10টা 4টা, কিন্তু আপনার জন্য আমি সারাক্ষণই থাকব। যখন বলবেন তখন আপনার বাসায় উপস্থিত হব। বাসার ঠিকানা জানো? জানি, ফাইলে আছে। কফি চলে এসেছে। কফির পেয়ালা হাতে নিতে নিতে আজমল তরফদার বললেন, কিছু মনে করবে না বিমল, ছবির ফান্ড কি আলাদা করা, নাকি মেইন ফান্ড থেকে খরচ হচ্ছে? স্যার, ছবির জন্য আলাদা ফান্ড দেওয়া হয়েছে। মোট কত টাকা আছে সেই ফান্ডে? বলতে যদি কোনো বাধা না থাকে। বলতে কোনো বাধা নেই স্যার। মোট 1.5 কোটি টাকা আলাদা করা হয়েছে। সেখান থেকে খরচ হয়েছে 4 লাখ টাকা। ডাইরেক্টর হিসেবে আপনাকে টাকা দেওয়া হয়েছে। আজমল তরফদার বললেন, ছবির লাইনে তোমার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? বিমল হাসি মুখে বলল, স্যার, ছবির লাইনে কোনো অভিজ্ঞতা আমার নেই, কিন্তু আপনি আমার উপর ভরসা করতে পারেন। আমি খুব দ্রুত কাজ শিখতে পারি। বড় সাহেব এই কারণে আমাকে খুব পছন্দ করেন। তিনি যে কোনো নতুন প্রজেক্ট আমাকে দিয়ে শুরু করেন। ও আচ্ছা, স্ক্রিপ্ট লেখার টাকাটা আজ স্যার আপনি নিয়ে যান। কত দেব? 1 লাখ টাকা দাও। একটা কথা বলবো স্যার? বলো। পুরো টাকাটা একসঙ্গে দিলে কাজ আদায় হবে না। আমরা যদি শুরুতে 10,000 টাকা দিই এবং বলি যেদিন স্ক্রিপ্ট শেষ হবে সেদিনই পুরো টাকা একসঙ্গে দেয়া হবে, তাহলে বোধহয় ভালো হবে। কথাটা মন্দ বলনি। আরেকটা কাজ স্যার করা যেতে পারে। আমরা বলতে পারি স্ক্রিপ্ট যদি খুব ভালো হয় এবং স্যারের যদি খুব পছন্দ হয়, তাহলে 50,000 টাকা বোনাস। স্ক্রিপ্টের জন্য কত টাকা ধরা আছে? স্ক্রিপ্টের জন্য 10 লাখ টাকা ধরা আছে। এত টাকা? স্ক্রিপ্ট তো স্যার একটা হবে না, বেশ কয়েকটা হবে। এর মধ্যে আমরা একটা বেছে নেব। কে বাঁচবে? আপনি বাঁচবেন, আবার কে? স্যার, আরেক কাপ কফি দিই? দাও। আপনার কি কোনো ট্রান্সপোর্ট আছে স্যার? জি না। অফিস থেকে আপনি একটি গাড়ি রিকুইজিশন নিয়ে নিন। যতদিন কাজ করবেন ততদিন গাড়ি 24 ঘন্টা আপনার সঙ্গে থাকবে। ড্রাইভার সহ? অবশ্যই ড্রাইভার সহ। আমি বলি কি স্যার, আপনি বড় একটা গাড়ি নিন, মাইক্রোবাস বা পিক আপ। এতে আপনার কাজের সুবিধা হবে। বিমল, তোমার এখানে কি সিগারেট খাওয়া যায়? জি স্যার, খাওয়া যায়। আরেকটা কথা, মোবারক সাহেব নামের লোকটির কত টাকা আছে তুমি জানো? আমার কোনো ধারণা নেই স্যার। কোনো আন্দাজ আছে? আমি স্যার ছোট মানুষ, ছোট ছোট বিষয় নিয়ে আন্দাজ করি। বড় বিষয় নিয়ে আন্দাজ করে সময় নষ্ট করি না। স্যার, কি ধরনের গাড়ি নেবেন তা তো বললেন না। দাঁড়াও, একটা সিগারেট খেয়ে নিই। বিমল, তোমাকে আমার পছন্দ হয়েছে। বিমল হাসতে হাসতে বলল, আমাকে আপনার আরও পছন্দ হবে। যত দিন যাবে ততই আপনি আমাকে পছন্দ করবেন। কেন বলো তো? স্যার, আমি যে কোনো কাজ খুব সুন্দর করে করতে পারি। আমার তো মনে হচ্ছে তুমি অহংকারী। কিছু অহংকার তো স্যার থাকবেই। রাস্তার যে ভিখিরিটি অন্যদের চেয়ে বেশি ভিক্ষা পায়, সেও অহংকার করে। আমি কেন করব না? স্যার, কি আরেক কাপ কফি খাবেন? আগেরটা খাননি, এই জন্যে বলছি। দাও, খাই আরেক কাপ। আপনার বোধহয় সিগারেট শেষ হয়ে গেছে। সিগারেট আনিয়ে দেব? দাও। আজমল তরফদারের জন্য নতুন করে কফি আনতে গিয়েছে, কিন্তু তিনি মনের ভুলে ঠান্ডা সরপরা কফিতেই চুমুক দিয়ে ফেলেন। বিমল। জি স্যার।
তোমাদের এই বড় সাহেবের মুবারক সাহেবের ছবি বানানোর শখের পেছনের কারণটা কি? ব্যবসা। ছবির ব্যবসা তো ভালো ব্যবসা। বাংলাদেশে 500 মতো সিনেমা হল, প্রতি হল থেকে গড়পড়তা 10,000 টাকা পেলেও প্রথম রানে 50 লক্ষ টাকা উঠে আসে। তাছাড়া আমি যতদূর জানি উনি সিনেমা হলও বানাবেন। সিনেমা হল বানাবেন? জায়গা নেওয়া হয়েছে, আর্কিটেক্টকে ডিজাইন করতে বলা হয়েছে। বলো কি? স্যার, উনি খুব গোছানো মানুষ। তাই তো দেখছি। আমার ধারণা ছিল ছবি তৈরির ব্যাপারটা হুট করে মাথায় এসেছে। নতুন কফি এসেছে, পিরিচে বেনসন অ্যান্ড হেজেসের প্যাকেট এবং দেশলাই। আজমল তরফদার বললেন, বিমল, তুমি সিগারেট খাও? জি স্যার, খাই। নাও সিগারেট নাও। আপনার সামনে খাবো না স্যার। খাও খাও, ফিল্ম লাইনে সব সমান। বিমল সিগারেট ধরালো না। আজমল তরফদার সিগারেট ধরিয়ে তৃপ্তির সঙ্গে কফিতে চুমুক দিলেন। বিমল বলল, স্যার, যারা কোটি কোটি টাকা উপার্জন করে তারা শুধু যে ভাগ্যের জোরে সেটা করে তা কিন্তু না। ভাগ্য থাকে তাদের হাতের মুঠোয়, ভাগ্য নিয়ে তারা খেলা করে। পৃথিবীতে যারা বিলিয়নিয়ার আছে তারা কোনো কারণ ছাড়াই বিলিয়নিয়ার হয়নি। তুমি কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি, বড় সাহেব হুট করে কোনোদিনই কিছু করেন না। তিনি যখন ছবির জগতে এসেছেন তখন ধরে নিতে হবে এই জগৎ তিনি নিয়ন্ত্রণ করবেন। আজমল তরফদার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি বিলিয়নিয়ার না, সামান্য ফিল্ম মেকার, আয়ে পাশবিদ্যা। আমি তোমাকে একটা কথা বলছি, শুনে রাখো। ছবি বানানোর এই ঝোঁক তোমার বড় সাহেবের হঠাৎ করেই হয়েছে। আমাদের ছবি পাড়ার একটা মেয়ে, আজেবাজে টাইপের মেয়ের জন্য এটা তার গিফট। তবে জানো, ব্যবসায়ীরা গিফট থেকেও লাভ করে, যে কারণে এত আটঘাট বেঁধে ছবিতে নামা হচ্ছে। রেশমা নামের বলতে গেলে পথের কুকুরই সুপারস্টার হিসেবে বের হয়ে আসবে। সে তার পুরস্কার পেয়ে গেল, একই সঙ্গে ছবির বাণিজ্য হল। বিমল চুপ করে আছে, কে একটা বলতে গিয়েও থেমে গেল। আজমল তরফদার বললেন, বিমল, তোমাকে আমার মনে ধরেছে বলে এই কথাগুলো বললাম। বিমল বলল, স্যার, আপনাকেও আমার মনে ধরেছে। ছবি বানানোর ব্যাপারে আমাদের টিমওয়ার্ক খুব কাজে আসবে। আপনি গাড়ি রিকুইজিশন না করেই উঠে যাচ্ছেন। কি গাড়ি নেবেন তা তো বলেননি। আর একটু বসুন, কাজটা শেষ করি। আপনি কিন্তু দ্বিতীয়বারের কফিটাও খাননি, ঠান্ডা করে ফেলেছেন। ঝুমুর দরজা খুলে দেখে বাড়িওয়ালা চাচা নিজামুদ্দিন। আজও তার হাতে দুটো পাকা পেঁপে। তার আগেরবার দিয়ে যাওয়া পেঁপে দুটোর একটা এখনো পড়ে আছে। ফেলে দেয় উচিত, মিষ্টি টিষ্টি কিচ্ছু নেই, তিতকুটে স্বাদ। এত বড় একটা পাকা পেঁপে ফেলতে মায়া লাগে বলে ফেলা হয়নি। নিজামুদ্দিন হাসি মুখে বললেন, কেমন আছো গো মা? ঝুমুর বলল, ভালো। আপা আছে? জি না। ফিরবে না? আজ রাতে ফিরবে না। ছবির শুটিং কি সারা রাত ধরেই চলে? সবসময় চলে না, মাঝে মাঝে চলে। যখন ছবির কাজ দ্রুত শেষ করতে হয় তখন সারা রাত কাজ করতে হয়। হতে পারে, ছবির লাইনের কাজ কারবার তো জানি না। তোমার আপার সঙ্গে দরকার ছিল। যাই হোক, মা আছে না? আছে, ওনার শরীর ভালো না, শুয়ে আছে। আমার কথা একটু গিয়ে বলো, 2-4টা কথা বলে চলে যাব। নাও, পেঁপে দুটা নিয়ে যাও। আপনি বসুন। নিজামুদ্দিন বসতে বসতে বললেন, ঘরে পান থাকলে আমাকে একটু পান দিও তো মা। রাতে ভাত খেয়েই বের হয়েছি, মুখ মিষ্টি হয়ে আছে। ঘরে পান নেই, মা পান খায় না। তাহলে থাক, কিছু লাগবে না। শাহেদা চাদর গায়ে জড়িয়ে বারান্দায় এলেন। নিজামুদ্দিন মধুর গলায় বললেন, আবার শরীরটা নাকি খারাপ? না, তেমন কিছু না, সামান্য গা গরম। সামান্য বলে অবহেলা করবেন না। আপনার আমার যা বয়স, এই বয়সে সামান্য বলে কোনো কিছুকেই অবহেলা করতে নেই। নিজের দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক আপা, মেয়ের সঙ্গে কি কথা বলেছিলেন? ওই যে বাড়ির বিষয়ে, বাড়িটা যে আমার লাগে। এখনো বলিনি। একটু যে তাড়াতাড়ি করতে হয় আপা, মাস শেষ হতে তো বাকি নেই। ভাই সাহেব, আমাদের তো সময় দিতে হবে। বললেই তো বাসা পাওয়া যায় না। দুটা মেয়ে নিয়ে যেখানে সেখানেও তো উঠতে পারি না। আমি নাচার, সামনের মাসের 1 তারিখ থেকে বাড়ি আমার লাগবেই। শাহেদা কিছু বললেন না, নিঃশ্বাস ফেললেন। নিজামুদ্দিন বললেন,
মানুষের সমস্যা মানুষ ছাড়া কে দেখবে? মানুষই দেখবে। আমি তো আপনাদের সমস্যা অনেকদিন দেখলাম, এখন আপনারা আমার সমস্যা একটু দেখুন। সাহেদা তীক্ষ্ণ গলায় বললেন, আমার কোন সমস্যা দেখেছেন? আমি তো বিনা ভাড়ায় আপনার বাড়িতে থাকিনি, যথানিয়মে ভাড়া দিয়েছি। ভাড়া দিতে কখনো কখনো দেরি হয়েছে, কিন্তু দেয়া হয়েছে। ভাড়ার কথা তো আপা আসছে না। আপনাদের বাড়ি দেওয়ার জন্যে কত রকম সমালোচনা সহ্য করেছি, 10 জনের 10 রকম কথা। কি কথা? বাদ দেন, সব কথা শুনতে নাই। না না, বলুন কি কথা শুনেছেন। এই যে ধরুন মিতু ছবিতে কাজ করে, এইসব কাজের ধরন ধারণ তো আলাদা, রাত বিরাত পার করতে হয়। এমনও হয়েছে 2 দিন 3 দিন মেয়ের খোঁজ নাই। যে কাজে যে দস্তুর। সাধারণ মানুষ তো এসব বুঝে না, অকথা কুকথা বলে। শাহেদা কাঁপা গলায় বললেন, আমার মেয়েকে নিয়ে? যে মেয়ে সংসার টিকিয়ে রাখার জন্য দিনরাত খেটে মরছে, সেই মেয়েকে নিয়ে কুকথা বলে? এই তো আপা, আপনি মনটা খারাপ করলেন। মন খারাপ করার কিছু নাই। দুনিয়ার এই হলো হাল। মানুষের মুখ তো আপনি বন্ধ করতে পারবেন না। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হলো পায়খানা। মানুষের মুখ সেই পায়খানার চেয়েও খারাপ। পায়খানার দরজা বন্ধ করা যায়, তালা দেওয়া যায়, মানুষের মুখ বন্ধ করা যায় না। শাহেদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি আপনার বাড়ি ছেড়ে দেব, 1 তারিখের আগেই ছাড়ব। আমার মেয়ের কারণে আপনাকে কথা শুনতে হচ্ছে, এটা যদি আগে জানাতেন আগেই ছেড়ে দিতাম। নিজামুদ্দিন খুশি খুশি গলায় বললেন, তুচ্ছ ব্যাপার আপনার কানে তুলব কেন? আমার এই বিবেচনা আছে না? আমার তো চোখ আছে। আমি দেখছি না একটা বাচ্চা মেয়ে সংসার টানছে, বড় ভাই মানুষ খুন করে জেলে বসে আছে। লোকে কি বলে না বলে সেটা শুনলে দুনিয়া চলত না। শোনেন, একটা ঘটনা বলি। ঘটনাটা না শুনলে বুঝতে পারবেন না। থাক, ঘটনা শুনতে হবে না। আপা শোনেন, শোনার দরকার আছে। গত জুম্মাবারে জুম্মা পড়ে বাসায় ফিরছি। ইসলাম সাহেব পথে আমাকে ধরলেন। ইসলাম সাহেব আমার ভাড়াটে, অগ্রণী ব্যাংকের ম্যানেজার। আমাকে বললেন, আমার শরীরটা ভালো না, কিছু শুনতে ভালো লাগছে না। থাক তাহলে। মানুষের কান কথা যত কম শোনা যায় ততই ভালো, শুনলেই বিপদ। আপা তাহলে উঠি। জি আচ্ছা, তাহলে ওই কথা রইল। মাসের 1 তারিখ ইনশাল্লাহ ঘর খালি করে দিচ্ছেন? বললাম তো দিব। আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে কি আপা, 101টা পাপ করার পর লোকে ভাড়াটে হয়। টুলেট সাইন ঝুলালে ভাড়াটে পাবেন না। যখন ভাড়াটে তুলতে যাবেন, এরা উঠবে না, যেন তাদের বাপের বাড়ি। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস পেন্সিল লেখা পড়ি। পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।